हेलो बच्चों, क्या हालचाल। तो आज আমরা শুরু করব ইউনিট 3 অর্থাৎ আজকে আমরা চ্যাপ্টার শুরু করছি তড়িৎ প্রবাহের ম্যাগনেটিক এফেক্ট। অর্থাৎ যখন কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তার চারপাশে কিভাবে তড়িৎ চুম্বক ম্যাগনেটিক ফিল্ডগুলো ক্রিয়েট করে সে সম্পর্কে তার ইনিশিয়াল আজকে লেকচার আছে। আর প্রথম দিন আমরা বায়ো-সাভার্টের সূত্র অর্থাৎ যেটা আমরা ল্যাপ্লাসের সূত্র বলে জানি, অর্থাৎ কোনো বিন্দুতে কী পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড থাকে তার ক্যালকুলেশন শিখবো। ওখান থেকে আমরা প্রথম দিনে ওর বিভিন্ন রকম যে কনস্ট্যান্টগুলো আছে অর্থাৎ মিউ জিরো এবং তার মান, তার ইউনিট, সেই সমস্ত কিছু ডিসকাস করবো। তো চলো শুরু করি। ইয়েস, আই এম সুতো সামন্ত অ্যান্ড দিস ইজ ইয়োর প্যারা ইউটিউব চ্যানেল এভরিথিং। চলো শুরু করি। আজকে আমরা শুরু করব ইউনিট 3, যেটা আছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। তার প্রথম যে অংশটা আছে তড়িৎ চুম্বকত্ব সম্পর্কে। তড়িৎ চুম্বকত্ব, যখন কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় আমরা বিভিন্ন রকম এফেক্টগুলো দেখতে পারি। অর্থাৎ এফেক্ট বিভিন্ন রকম হয়, 3টা এফেক্ট হয়, লিখে রাখো। এগুলো পরপর সব এই চ্যাপ্টারেই আছে, ডিসকাস করবো। যে ইন্ট্রোডাকশন যেহেতু সবগুলো জেনে রাখো যে এই চ্যাপ্টারে কী কী পড়তে হবে আগে। চুম্বকের ওপর তড়িতের প্রভাব। চুম্বকের ওপর তড়িতের প্রভাব। আবার উল্টোটা হতে পারে, তড়িতের উপর চুম্বকের প্রভাব হতে পারে। তড়িতের উপর চুম্বকের প্রভাব। আবার হতে পারে তড়িতের উপর তড়িতের প্রভাব। ঠিক আছে, তড়িতের উপর তড়িতের প্রভাব। চুম্বকের উপর চুম্বকের প্রভাব। দুটা ম্যাগনেট যে পাশাপাশি রাখলে হয় অ্যাট্রাকশন বা রিপালশন হবে সেটা আমরা জানি। ওকে, আর কি দেখবে তুমি? তড়িৎ চুম্বকত্ব অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক। তাহলে প্রথম আমাকে জানতে হবে আগে যে তড়িৎ ক্ষেত্র যেমন আমরা জানতাম সেই ইউনিট 2-তে ছিল বা ইউনিট 1-এ ছিল, তড়িৎ ক্ষেত্র বলতাম। এখানে হবে তাহলে কি চৌম্বক ক্ষেত্র হবে। চৌম্বক ক্ষেত্র একে লেখা হয় বি দ্বারা, ক্যাপিটাল বি। তুমি যদি কখনো লক্ষ্য করো, ধরো এরকম একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে, তার আছে, এখান দিয়ে ধরো আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাহলে তুমি যদি ওর কাছাকাছি কখনো কম্পাস বলো বা যেগুলোকে নিডিল বলা হয়, ওই চুম্বক শলাকা, দেখবে যেটা আগে সোজা ছিল কারেন্ট যাওয়ার ফলে ওটা বেঁকে গেছে। তো উপর দিকে কারেন্ট গেলে এই দিক বরাবর বাঁকবে, মানে জাস্ট এইভাবে ছিল ব্যাপারটা, কারেন্ট যাওয়ার ফলে এই দিকে বেঁকে গেছে, বুঝতে পারছো? এইভাবে দেখো এই চুম্বক শলাকা বাঁকতেছে, মানে এটা ইন্ডিকেট করে নিশ্চয়ই এখানে বাইরে তাহলে এখন ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে গেছে। এমনি এমনি বাকি নিও, দিকটা চেঞ্জ হয়ে যায়। যদি তুমি কারেন্টটাকে যদি উল্টা দিকে পাঠাতে, মানে নিচের দিকে এভাবে পাঠাচ্ছ, তাহলে ডিফ্লেক্ট করবে, কিন্তু এবার অন্য ডিরেকশনে ডিফ্লেক্ট করবে। এবার করবে এই দিক বরাবর, মানে জাস্ট একবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, একবার ঘুরবে ক্লকওয়াইজ, এইটাই ব্যাপার। তার মানে এই ঘটনায় আমাকে নির্দেশ করে যে কোনো পরিবাহীর মধ্যে যখন কারেন্ট যায় তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। যেমন আমরা ইউনিট 1-এ সেই তড়িৎ ক্ষেত্র পড়ছিলাম, যে কোনো যদি আধানকে রাখি তার চারদিকে কী হয়, ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। একদম সেম এখানে আমরা মানে ইনিশিয়ালি জানি যেটা, যে চুম্বককে রাখলে তার চারদিকে চুম্বক ক্ষেত্র তৈরি হয়, কিন্তু এমনি কারেন্টের তার দিয়ে কারেন্ট গেলে যে চুম্বক ক্ষেত্র তৈরি হয় এটা কোনো লক্ষ্য করিনি। ঠিক আছে, তাহলে এখানে কী ব্যাপারটা হচ্ছে, এখানে হচ্ছে ডিফ্লেকশান হচ্ছে। ডিফ্লেকশান কার জন্য হচ্ছে? ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড, মানে চৌম্বক ক্ষেত্র। তুমি এটা বাড়িতে গিয়ে লক্ষ্য করতে পারো, যে কোনো কারেন্টের তার যদি আমাদের যদি কারেন্ট যদি যায়, এমনি এমনি তারে কিছু হবে না। ধরো এই তারটা এখন কারেন্ট যাচ্ছে, তুমি ওই তারের কাছাকাছি তার খোলারও দরকার নেই, ওই যে বাইরে যে প্লাস্টিকের কোটিং আছে, কোটিং থাকুক, ওর বাদ থেকে তুমি এটা ছোট্ট চুম্বক শলাকা ধরবে, দেখবে আস্তে আস্তে করে চুম্বক শলাকাটা ঘুরে গেল। এটা লক্ষ্য করবে। তার মানে এটা কি? তার মানে এখন এই তারটা একটা সেই ম্যাগনেটের মতো ব্যবহার করতেছে আমার সঙ্গে। তার মানে এখানে বলবে তুমি যে কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর অ্যাক্টস অ্যাজ এ ম্যাগনেট, চুম্বকের মতো আচরণ করে। এই ব্যাপারগুলো এখানে ঘটে। কোন দিকে কারেন্ট গেলে কোন দিকে ডিফ্লেকশন হবে তার উপর বেসিস করে দুজনের ডেফিনেশন আছে আর কি, দুজনের থিওরি আছে। একটা হচ্ছে ওস্টোয়েডের থিওরি, একটা আছে, আর সেই তোমরা সন্তরণ নিয়ম জানো, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। ওই সব আমরা আর পড়ছি না, ওগুলো তোমরা প্রিভিয়াস ক্লাসে পড়ে আসছো। আমার মেন দরকারি কনসেপ্টটা দরকার।
যে তুমি কি করে বুঝতে পারবে কারেন্ট কোন দিকে গেলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে ক্রিয়েট করে। তাকে একদম সহজ হিসাব। এখানে কারেন্ট যাচ্ছে উপর দিকে, ডানা ধরো, উপর দিকে কারেন্ট গেলে তুমি যদি হাতের মুঠো করো কোন দিকে মাপতিছে, এই দিক বরাবর। তার মানে উপর দিকে কারেন্ট উঠলে ম্যাগনেট মানে ডিফ্লেক্ট করবে এই দিক বরাবর, দেখছো? আর যদি উল্টো দিকে যায় এই দিকে, দেখছো? এবার এই দিকে একটা বুঝলে একটা হয়ে যাবে। একে তুমি আরও অনেকভাবে করতে পারো, যেমন সে আমাদের সেই বোতল খোলা স্ক্রু নিয়ম ছিল, হবে বোতলকে খুলতিছো মানে কি, এখন দেখো বোতল খুললে সিপি উপর দিকে উঠে, তাহলে উপর দিকে থাকলে বোতল খোলা হয়ে যাচ্ছে এই দিক বরাবর, অ্যান্টি ক্লক। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম বলো তো, যে তাহলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এবার উপরটা একটু পুছি। এরকম যদি আমি কোনো এক্সপেরিমেন্ট করি, এটা জাস্ট কৌতূহলের জন্য, দেখো ধরো কারেন্টের তার দিয়ে এদিক দিয়ে যাচ্ছে কারেন্ট আই, হ্যাঁ, আমি ওর সামনে এখন একটা আধানকে নিয়ে আসবো, চার্জ বডি, ধরো একটা প্লাস কিউ আধানকে নিয়ে আসছি, এবং ওটা কি আসতে বললাম, ধরো স্থির আছে, রেস্ট, ঠিক আছে, স্থির অবস্থায় আছে। তাহলে প্রশ্ন হচ্ছে ওই আধানটা কি এখন কোনো দিকে টানা হয়ে আসবে বা কোনো দিকে ঠেলা হয়ে যাবে? এগুলো কনসেপ্টের ব্যাপার, ঠিক আছে? এই কনসেপ্টগুলো মনে রাখবে। যখন কোনো তারের মধ্যে কারেন্ট যায় তার চারদিকে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, কখনোই তড়িৎ ক্ষেত্র তৈরি হয় না। একমাত্র তড়িৎ ক্ষেত্রই পারে স্থির থাকুক কি গতিশীল থাকুক তাকে তারপর বল দিতে। তুমি যদি কোনো একটা ইলেকট্রিক ফিল্ড মানে ধরে এভাবে আছে, ই আছে, এর মাঝে তুমি যে কোনো চার্জ নিয়ে আসো, সে স্থির থাকুক বা গতিশীল থাকুক, তারপর সবসময় বল কাজ করে। কি কাজ করে? সে কিউ ইন্টু ই, ফোর্স। কিন্তু যেহেতু আমরা জানি এখানে কি তৈরি হয়, ম্যাগনেটিক ফিল্ড, চৌম্বক ক্ষেত্র শুধুমাত্র যদি চার্জ গতিশীল হয় তাহলেই ওর সঙ্গে ক্রিয়া করে, স্থির থাকলে কোনো কাজ নেই। তার মানে যদি তুমি এখন ওই চার্জটাকে গতিশীল করে দাও, ধরো প্লাস কিউ চার্জ একটা ভি বেগে গতিশীল, যদি কারেন্ট যাচ্ছিল, তাহলে ওকে এইভাবে একটা অ্যাট্রাকশন করার চান্স আছে। মেন ব্যাপার হচ্ছে এদের মধ্যে একটা ফোর্স কাজ করবে। এবারে দেখো এই এক্সপেরিমেন্টের সাহায্যে কী জানা যায়, তড়িৎ ক্ষেত্র তৈরি হয় না সেটা বোঝা যায়। মানে তড়িৎ ক্ষেত্র স্থির কেউ টানবে বা ঠেলবে, আর গতিশীল হলেও তার উপর কাজ করবে, কিন্তু একমাত্র চৌম্বক ক্ষেত্র যে শুধুমাত্র গতিশীলের উপর কাজ করে, প্রভাব দেখায়, এই ব্যাপার, ঠিক আছে? তাহলে এখানে এই যে প্রবাহী যে তারটা আছে, প্রবাহী তার এখন একটি কি হবে, চুম্বকের মতো আচরণ দেখাবে, ঠিক আছে? একটি চুম্বকের মতো কাজ করবে। হ্যাঁ, এই যে চৌম্বক ক্ষেত্র বি, মনে রাখবে এটা হচ্ছে ডেফিনেটলি একটা ভেক্টর রাশি। তো এইবার আমরা ডিসকাস করব কোনো পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট গেলে ওই তারের সামনে অবস্থিত কোনো বিন্দুতে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে ওখানটাতে, এবং সেই সংক্রান্ত যে লটা আছে সেটা খুব পরিচিত বায়ো-সাভার্টের সূত্র বা অনেকে ল্যাপ্লাসের সূত্রও বলে। ধরো এইভাবে একটা পরিবাহী আছে, হ্যাঁ, এর মধ্যে দিয়ে ধরো আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। বায়ো-সাভার্ট কি বলছে যে এই পুরো পরিবাহী সেটা বের করা খুব কঠিন কাজ, কিন্তু যদি আমি তারের মধ্যে একটা ছোট্ট অংশকে ধরে নিই, এখান থেকে এতটা, ওই ছোট অংশের জন্য কোনো বিন্দুতে কত ম্যাগনেটিক ফিল্ড হবে, চৌম্বক ক্ষেত্র হবে, তার কিন্তু আমি ক্যালকুলেশন করে দিতে পারি। তাহলে আমি ধরি এরকম একটা জায়গাতে যে কোনো বিন্দু ধরলাম, বিন্দুর নাম দিলাম পি, যেটা ওই তারের থেকে আর দূরত্বে অবস্থিত, স্মল আর, আর এই ছোটো দৈর্ঘ্যটা ধরলাম ডিএল, এই তারের যে দৈর্ঘ্যটা ছোট্ট অংশ, এই ছোটোটা হচ্ছে ডিএল। ওর জন্য আমি মাপবো ওই পি বিন্দুতে কী পরিমাণ চৌম্বক ক্ষেত্র হচ্ছে সেটা। তাহলে এখন হেডিং লাগাও, যেটা করব যে তড়িৎ প্রবাহের দরুন কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান,
মান। এটা করব এখন ক্যালকুলেশন। আচ্ছা আচ্ছা ধরো এই বিন্দুতে ধরো যেহেতু ছোটো অংশের জন্য কাজ হচ্ছে, তাহলে ধরলাম ওখানে ওর জন্য ম্যাগনেটিক ফিল্ড হবে ডেল বি, ক্ষুদ্রের জন্য ডেল বি ধরছি আমি, ছোট্ট অংশের জন্য। ডেল বির মান কী কী বিষয়ের উপর নির্ভর করে সেটা খুব গুরুত্বপূর্ণ। যত আমি পরিবাহীর মধ্যে দিয়ে বেশি কারেন্ট পাঠাবো তত কিন্তু বেশি স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তার মানে এখানে ডেল বির মান কারেন্টের সঙ্গে সমানুপাতিক, প্রপোর্শনাল টু আই এটা বলা যায়। যত বেশি কারেন্ট বাড়বে তত ডেল বিও বাড়বে। আবার আমি কিন্তু এই তারের যে সাইজটা ধরছিলাম, যত বড় তার নেব তত কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা ওখানে বেশি হবে। তার মানে দৈর্ঘ্যের সঙ্গেও সমানুপাতিক, প্রপোর্শনাল টু ডিএল। আচ্ছা ধরি এখন এই বিন্দুটা এই তারের সঙ্গে এদিকটাতে ধরো থিটা কোণ করছে। আচ্ছা এখানে একটা ভালো বিষয় দেখো, আমার কিন্তু নিয়ম ছিল যে কারেন্টের ডিরেকশানের সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশান, এরকম ব্যাপার ছিল। কিন্তু কারেন্ট আমরা জানি তো স্কেলার রাশি, তার কোনো নির্দিষ্ট দিক নেই। কিন্তু আমরা এখানে একটা মজার বিষয় কী করেছি, খুব ইন্টারেস্টিং বিষয় এটা, এখানে কারেন্টের দিক সেটাই যেটাই তারের দিক, তার যেই দিক বরাবর আছে কারেন্ট যাচ্ছে ওই দিক বরাবর। তাহলে এখানে ডিএল এর ডিরেকশনটা ইন্ডিকেট করে কারেন্টের ডিরেকশন। তাহলে থিটার সঙ্গে দেখো, তুমি যত এই বিন্দুটাকে দূরের দিকে নিয়ে যাবে এই পোর্শন থেকে, তত কিন্তু আস্তে আস্তে করে অ্যাঙ্গেলটা ছোট হতে থাকবে। তার মানে অ্যাঙ্গেল ছোট হলে ম্যাগনেটিক ফিল্ডও কম হবে। বেশি হবে কোথায়, এর সরাসরি যেটা আছে মানে একবারে 90 ডিগ্রি যদি কোণ হয়, তাহলে ম্যাক্সিমাম হতে পারে 90 ডিগ্রি, ওখানে ম্যাক্সিমাম হবে। ওর থেকে কম হলে আস্তে আস্তে করে কমতে থাকবে। তার মানে থিটার সঙ্গে বলতে পারো সাইন থিটার সঙ্গে এই ডেল বি সমানুপাতিক হয়ে আছে। অ্যাঙ্গেল বাড়লে ম্যাগনেটিক ফিল্ডও বাড়বে, প্রপোর্শনাল টু সাইন থিটা। আবার যেমন আমাদের নিয়ম ছিল, যত বেশি এই বিন্দুটাকে দূরে নিয়ে যাব তত কী হবে, কম ম্যাগনেটিক ফিল্ড হবে। তার মানে ইনভার্সলি প্রপোর্শনাল, কিন্তু দেখা গেছে ওটা স্কোয়ারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হয়, 1/r স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। এখানে অবশ্যই লিখে রাখবে যে থিটা অ্যাঙ্গেলটা যেটা করেছি, থিটাটা হচ্ছে দৈর্ঘ্য ও দূরত্বের মধ্যবর্তী কোণ, দূরত্বের মধ্যবর্তী কোণ। এটা একদম ক্লিয়ার। তাহলে এবার আমি যদি সবগুলোকে একসঙ্গে জয়েন্ট করি সমন্বয় করে, তাহলে লিখো যে সমন্বয় করে পাই। তাহলে দেখা আসবে ডেল বি ইজ প্রপোর্শনাল টু আই ডিএল সাইন থিটা, আর নিচে থাকবে আর স্কোয়ার, এইভাবে আসবে। এবারে সমানুপাতিক তোলার জন্য একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হবে আমাকে। তাহলে ডেল বি সমান আসবে সমান কে সামথিং কনস্ট্যান্ট ইন্টু আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। তাহলে এটা হলো কোনো পরিবাহী তারের সামনে অবস্থিত কোনো বিন্দুতে কী পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড হবে তার রাশিমালা। যেখানে যে কেটা লিখছি এটা একটা কনস্ট্যান্ট, অবশ্যই এটার মান নির্ভর করে দুটো বিষয়ের উপর। প্রথমত আমি কোন ইউনিটে কাজগুলো করছি, অর্থাৎ এসআই করছি না সিজিএস করছি তার উপর নির্ভর করে, প্লাস মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। আমি ফ্রি স্পেস নিয়ে কাজ করছি তার জন্য একরকম আসবে, অন্য কোনো মিডিয়াম হলে তার ক্ষেত্রে অন্যরকম আসবে কের মান, ঠিক আছে, এভাবে চেঞ্জ হয়। তার মানে কের মান এখানে দুটো বিষয়ের উপর নির্ভর করে। প্রথম কথা হচ্ছে এককের প্রকৃতির উপর, এককের প্রকৃতি কেমন আছে, প্লাস মাধ্যমের প্রকৃতির উপর, মাধ্যমের প্রকৃতির উপরও নির্ভর করে। তাহলে আমরা দুটো এককের ক্ষেত্রে দেখি, যদি আমি সিজিএস করি, সিজিএস সিস্টেমের ক্ষেত্রে তখন এই কের মান হবে 1। যেমন আমরা যখন ইলেকট্রোস্ট্যাটিক্স পড়ছিলাম সেখানেও ছিল যে যদি আমি সিজিএস পদ্ধতি এবং ফ্রি স্পেস ধরতাম তাহলে কের মান আসতো 1। এখানে সিজিএস হলে কের মান আসে 1, তাহলে তখন ডেল বি কত আসবে, তখন ডেল বি আসবে শুধু কেটা চলে যাবে, থাকবে সব আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এইভাবে এগুলোকে অবশ্যই বাক্স বানিয়ে রাখবে, এগুলো একদম ফান্ডামেন্টাল ফর্মুলা এগুলো। যদি তুমি এসআই মাধ্যমের কথা ভাবো, এসআই, তাহলে কিন্তু কের মান আসবে মিউ বাই 4 পাই। যদি তুমি এসআই এবং শূন্য মাধ্যম ধরে নাও একবারে, এসআই প্লাস ওটা হচ্ছে শূন্য মাধ্যমে, তাহলে এটা শুধু মিউ 0 হয়ে যাবে কের মান। তাহলে তখন ডেল বি কত আসবে, ডেল বি আসবে কের জায়গায় বসবে এই মানটা মিউ 0/4 পাই
ইন্টু এইটা আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এটা এলো এসআই পদ্ধতিতে কোনো বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের রাশিমালা। এই ফর্মুলা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা পরের লেকচারে, লেকচার নাম্বার 2-তে, সেখানে এই বায়ো-সাভার্ট সূত্রে বা ল্যাপ্লাসের সূত্রের অ্যাপ্লিকেশনগুলো করব এবং তার স্টার্টিং কিন্তু সমস্ত জায়গায় হবে এখান থেকে। আমরা বেশিরভাগ জায়গাতেই সব এসআই সিস্টেম ধরেই কাজ করি। আচ্ছা, এখানে নতুন যে টার্মটা আসছে মিউ জিরো, এই যে মিউ জিরো, যেমন আমরা ইলেকট্রোস্ট্যাটিকে পড়েছিলাম ইউনিট 1-এ, সেখানে ছিল পরম তড়িৎ ভেদ্যতা, সেখানে ছিল এপসাইলন জিরো। ইলেকট্রোস্ট্যাটিকে ছিল এপসাইলন জিরো, এখানে আসছে মিউ জিরো। তাহলে এটা হবে পরম চৌম্বক ভেদ্যতা। তাহলে মিউ জিরোটা হবে এখানে শূন্য মাধ্যমে পরম চৌম্বক ভেদ্যতা। পরম চৌম্বক ভেদ্যতা অর্থাৎ যাকে ইংলিশে বলা হয় রিলেটিভ পারমিয়েবিলিটি। এপসাইলন জিরোকে বলা হতো পারমিটিভিটি, আর মিউ জিরোকে বলা হয় পারমিয়েবিলিটি, রিলেটিভ পারমিয়েবিলিটি। এই মোটামুটি ক্যালকুলেশান এটা কিন্তু দেখো ছোট্ট অংশের জন্য হলো, এই ডিএল এর জন্য। যদি তোমাকে টোটালটার জন্য করতে বলা হয় তাহলে সিম্পলি কী করবে, ইন্টিগ্রেশন লাগিয়ে দিলেই হবে, ইন্টিগ্রেশন সামেশান, ঠিক আছে। যেটা এটা কন্টিনিউয়াস তার আছে, তার জন্য আমি চাইলে ইন্টিগ্রেশন করতে পারি। তাহলে আমরা যেটা পাবো আর কি, যে মোট চৌম্বক ক্ষেত্র পুরো তারের জন্য, মোট চৌম্বক ক্ষেত্র কি করতে হবে, ডেলিভির উপর করতে হবে ইন্টিগ্রেশন, বি সমান আসবে ইন্টিগ্রেশন অফ ডিবি। তাহলে জাস্ট এর উপর একটা ইন্টিগ্রেশন লাগালেই হবে। মিউ জিরো বাই 4 পাই ধ্রুবক আছে, ওকে বাইরে বের করে দাও। তাহলে আসবে মিউ জিরো বাই 4 পাই ইন্টু ইন্টিগ্রেশন অফ যা আছে ওইটা আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এইটা কিচ্ছু আলাদা নয়, আগে বেরিয়েছিল ছোট্ট দৈর্ঘ্যের জন্য ডিএল এর জন্য, জাস্ট তার উপর লাগাইছি আমি ইন্টিগ্রেশন, তার জন্য পুরো তারের জন্য পেয়ে গেছি আমি চৌম্বক ক্ষেত্রের রাশিমালা। এইবার মাঝে মাঝে তোমাদের পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আছে যে তড়িৎ প্রবাহের দরুন কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা ভেক্টর রূপ দেখাও, বা বলে বায়ো-সাভার্টের সূত্রের ভেক্টর রূপটা দেখাও। আমরা জানি যে ম্যাগনেটিক ফিল্ড বিটা ভেক্টর রাশি হয়, কিন্তু এখানে কীভাবে রিপ্রেজেন্ট করবে, এভাবে লেখা হয়, লিখে রাখার ভেক্টর রূপটা পরীক্ষাতে পড়ে, ভেক্টর রূপ এভাবে লেখা হয় যে বি ভেক্টর সমান যা আছে আমি টোটালটা লিখে দিচ্ছি একবারে, মিউ জিরো বাই 4 পাই ইন্টু ইন্টিগ্রেশন অফ আই তো থাকবে বাইরে এমনি। এখানে একটা বিষয় আছে, এখানে এই সাইন থিটা অ্যাঙ্গেলটা হয়েছিল কিন্তু আর এর সঙ্গে ডিএল এর, ঠিক মানে ডিএল এর ডিরেকশন মানে ওটাই বোঝাতো কারেন্টের ডিরেকশন, সেটা ব্যাপার নয়। ডিএল এর সঙ্গে আর মানে বলা আছে দৈর্ঘ্য ও দূরত্বের মধ্যবর্তী কোণ। তার মানে এখানে আমরা যে সেই নিয়ম জানতাম ভেক্টর ক্রস গুণের, যে যদি আমি এ ক্রস বি করি তাহলে সেটা আসতো এ বি সাইন থিটা, এইভাবে আসতো। সাইন থিটাটা আছে, ডিএলটাও আছে, কিন্তু আর নেই। তাহলে আমি এটা আর ক্যাপ নিয়ে চলে আসি, তাহলে ভেক্টর চলে আসবে ওখানে, সিম্পল কাজ। আই থাকবে এখানে, জাস্ট করবো আমি ডিএল ভেক্টর ক্রস আর ক্যাপ। আর ক্যাপ কেন নিচ্ছি, কারণ আর ক্যাপের মড করলে এটা 1 হয়ে যাবে, কারণ আলটিমেট হয়ে শুধু ডিএলই থাকে মানের দিক থেকে, ডিরেকশনটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আর নিচে যেমন আর স্কোয়ার ছিল থাকলো, তাহলে এটা এলো আমার বায়ো-সাভার্টের সূত্রের ভেক্টর রূপ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তুমি চাইলে এই কোশ্চেনটা আর একটু চেঞ্জ করে লিখতে হবে, তোমাদের বইয়েতেও আছে কীভাবে চেঞ্জটা করা, নিচে আর কিউব করে দিয়ে উপরে একটা আর ভেক্টর করে দিয়েছে, এটা স্বাভাবিক ব্যাপার। আমরা যে কোনো আর ভেক্টর সমান কি লিখতে পারি, আর ইন্টু আর কিউব লিখতে পারি। তো তাহলে উপরে আর ভেক্টর করতে গেলে আমাকে একটা আর দ্বিগুণ করতে হবে, আর একটা আর দিয়ে নিচে ভাগ লাগিয়ে দেবো, তাহলে নিচে হয়ে যাবে আর কিউব, উপরে হয়ে যাবে আর ভেক্টর, সিম্পল কাজ। তাহলে আসবে যেটা বি ভেক্টর সমান মিউ জিরো বাই 4 পাই ইন্টু ইন্টিগ্রেশন অফ আই ইন্টু ডিএল ক্রস আর, সব ভেক্টর দিতে হবে মাথায়, মাথায় ভেক্টর থাকলে ডিভাইডেড বাই নিচে হবে আর কিউব, এভাবে লেখা যায়। এই গেল বেসিক আমার বায়ো-সাভার্টের সূত্র বা ল্যাপ্লাসের সমীকরণ। এই যে বি পড়লাম ম্যাগনেটিক ফিল্ড চৌম্বক ক্ষেত্র, ওর একক কি হবে, যদি তুমি সিজিএস একক পাবো তাহলে এককটা হয় বাংলায় বলা হয় গাউস। হ্যাঁ, লেখা হয় ক্যাপিটাল জি দ্বারা, ঠিক আছে, গস। আর যদি এসআই লিখতে চাও, এসআই দুটো একক হয়,
কেউ লিখতে পারে ওয়েবার পার মিটার স্কোয়ার, বা তুমি চাইলে টেসলা লিখতে পারো। টেসলা, টেসলা টি দ্বারা লিখে, হ্যাঁ বাংলায় লিখো বাবা, টেসলা। ঠিক আছে, আচ্ছা রিলেশনটা জেনে রাখো, এই টেসলার সঙ্গে গসের কি সম্পর্ক। 1 টেসলা সমান হয় 10⁴ গস। এগুলো পরবর্তীকালে ম্যাথমেটিক্যাল প্রবলেম করতে লাগলেও লাগতে পারে, জেনে রাখতে ক্ষতি নেই। বির মোটামুটি কাজ মিটে গেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এবারে যে মিউ জিরোটা আছে, ওই মিউ জিরোর একক কী হবে, ওর মান কী হবে, সেই সব তোমার কাজ। দেখো ওখান থেকে মিউ জিরো সমান আমি কী লিখতে পারি, দেখো দেখি। মিউ জিরো সমান হবে বি ইন্টু 4πr²। ইন্টিগ্রেশনটা ভুলে যাবো, মানে একক লিখবো। তো এখন করবো আমি মিউ জিরো এর একক, এটার ক্যালকুলেশন করবো এখন। তাহলে বি ইন্টু 4πr², নিচে আসবে আই ইন্টু ডিএল। সাইন থিটা তো একক নাই, মান হয় শুধু। দেখো বির একক আছে ওয়েবার পার মিটার স্কোয়ার, এই সাইডেই করো। ফোর পাই একক নাই, আর স্কোয়ার মানে মিটার স্কোয়ার, আই মানে অ্যাম্পিয়ারে হয়, ডিএল মানে মিটার, শুধু মিটার, মানে মিটার স্কোয়ার কেটে যাবে। তাহলে এককটা আসবে ওয়েবার ইন্টু অ্যাম্পিয়ার ইনভার্স মিটার ইনভার্স। এটা পেলাম আমি মিউর একক, পারমিএবিলিটির একক, রিলেটিভ পারমিএবিলিটির একক পেয়ে গেলাম। আচ্ছা এর মানটা মনে রাখবে, এই মিউ জিরোর মান হয় 4π ইন্টু 10⁻⁻7। একক তো এইটা হবে, ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স মিটার ইনভার্স। পরীক্ষার সময় তোমাকে বারবার বুঝাতে হবে এই মানটা, মিউ 0/4π অঙ্ক করার সময়। এই মানটা মনে রাখো যে মিউ 0/4π এর মানটা কত হবে। দেখো মিউ 0/4π তাহলে হবে 10⁻⁻7। একক তো একই হবে, ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স মিটার ইনভার্স। বারবার অঙ্ক করার সময় শুধু 10⁻⁻7 বুঝাবো এই জায়গায়, এইটার জায়গায় 10⁻⁻7। এইবারে ডিসকাস করব চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, বা চৌম্বক প্রাবল্য বলে অনেকে, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি পড়বে এবারে। একে লেখা হয় এইচ দ্বারা, ক্যাপিটাল এইচ। এমনি চৌম্বক ক্ষেত্র ছিল, সেটা ছিল বি। চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য যদি পড়ো তাহলে আসবে এইচ। দুটার মধ্যে পার্থক্য কি সেটা দেখো, সেখানে বলা ছিল যে মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, প্লাস এসআই সিজিএস হলে মানে এককের উপর নির্ভর করে। এ কিন্তু মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না, এইচ এর মান। এটা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না, প্রকৃতির উপর নির্ভর করে না। তার মানে এর ফর্মুলা সেম আসবে, শুধু একটা জিনিস চেঞ্জ আসবে। দেখো সেখানে বির ফর্মুলা কি ছিল, দেখো বি সমান এটা ছিল মিউ 0/4π। যদি আমি এসআই ধরি তাহলে ইন্টু ইন্টিগ্রেশন লাগিয়ে দাও, ধরো লাগানো দরকার নেই, ছাড়ো, আচ্ছা লাগাইতে হবে, তো বি লিখছি। কিন্তু ইন্টিগ্রেশন অফ আই ইন্টু ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এখানে সব থাকবে, শুধু মিউ জিরোটা থাকবে না, কারণ বলছিলাম মিউ জিরোটা একমাত্র মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। শূন্য মাধ্যম হলে একরকম হবে, অন্য কিছু হলে একরকম হবে। এখানে তাহলে চেঞ্জটা আসবে এইচ সমান 1/4π ইন্টিগ্রেশন অফ আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। বুঝছো, এটা হচ্ছে এইচ এর ফর্মুলা, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে দেখো এই ভ্যালুটা যেহেতু মাধ্যমের উপর নির্ভর করে না, তাহলে এটা যে কোনো মাধ্যমের ক্ষেত্রেই হবে, ঠিক তো? যে কোনো মাধ্যমের ক্ষেত্রে। দেখো যে বাচ্চা কাউকে ভয় করে না, তার সামনে 1000 লোক বসে থাকলেও সে যা কথা বলবে, একজন বসে থাকলেও কেউ না থাকলেও একই কথা বলবে, একদম সেম। এইচ হচ্ছে মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না, তার মানে যে কোনো মাধ্যমেই এর মান এটা হবে। তাহলে রিলেশন কী হলো বলো তো, দেখো বি সমান এলো মিউ 0 ইন্টু এইচ, মানে এর সঙ্গে একটা মিউ 0 গুণ করে দিলে এটা বি হয়ে যাবে, ঠিক তো? এখান থেকে তাহলে এইচ এর মান কি আসছে, বি বাই মিউ 0। এখান থেকে তুমি চাইলে আবার সে একই কাজ, এইচ এর তুমি একক ফেকক সব বের করতে পারো। বির একক তুমি জানো, মিউ 0 একক জানো, বসিয়ে দেওয়া হয়ে যাবে। তাহলে একক কি আসবে, বির একক কী ছিল, ওয়েবার পার মিটার স্কোয়ার, আর নিচে এইটা বেরিয়েছিল ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স
মিটার ইনভার্স। হিসাব করে দেখো কীগুলো কাটের কীগুলো থাকে। এটা হিসাব করে যেটা আসবে অ্যাম্পিয়ার পার মিটার, একদম। এটা হলো এসআই ইউনিট। যদি কেউ সিজিএস লিখতে চায়, এটা হলো এসআই এর জন্য, লিখো এর সিজিএস ইউনিট তুমি পাবে ওস্টেড, ওস্টেড, ওরস্টেড, যাই বলো তুমি। সিম্বল আকারে লেখা হয় ওই। এখানেও তুমি এই এসআই আর সিজিএস ইউনিটের মধ্যে একটা রিলেশন পাবে। কারণ আগেরটা ছিল সেই বি রিলেশনটা ছিল, 1 টেসলা সমান ছিল 10⁴ গস। তাহলে এখানে আসবে 1 অ্যাম্পিয়ার পার মিটার সমান 4 পাই ইন্টু 10⁻³ অত ওস্টেড। এইবার আমরা নতুন যে বিষয়টা ডিসকাস করবো আর কি, তোমরা সেই অ্যাম্পিয়ার জানতে কারেন্টের একক হয়, এসআই হলে অ্যাম্পিয়ারে হয়, কিন্তু সিজিএস হলে কি হয় আমরা এবার এখানে পড়বো যে এই চৌম্বক ক্ষেত্রের ধারণা থেকে ওই ইয়ের ডেফিনেশন। হেডিং লাগা। তাহলে এবার করবো আমরা তড়িৎ প্রবাহের উপর তড়িৎ প্রবাহের তড়িৎ চুম্বকীয় একক, তড়িৎ চুম্বকীয় একক। ইংলিশে বললে বলতে পারো ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট অফ কারেন্ট, সেটা জানবো। আচ্ছা তুমি বলো এখানে এইচ এর রাশিমালা কি পেয়েছিলে? যেহেতু দেখো এটা হচ্ছে সিজিএস ইউনিট, তাহলে সিজিএস হলে তো কের মান 1 হয়ে যায়, তাহলে 1/4 কিছু থাকবে না, শুধু থাকবে ইন্টিগ্রেশন অফ আইডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। কেন হলো? কারণ এটা করবো আমি সব সিজিএস, তো সিজিএস ইউনিটে। এসআই ইউনিট তো অ্যাম্পিয়ার হয় জানি, তার কোনো দরকার নেই। এর আমি কী করে ডেফিনেশন পাবো এই রাশিমালা থেকে? যদি আমি সবকে 1 করে দিই, H1 ডিএলও 1 সাইন থিটাও করে দেবো 1 আর কেউ করে দেবো 1, তাহলে আই সমান আসবে মানে 1। ওইখান থেকে ডেফিনেশন কী করবো দেখো, অর্থাৎ ওই ছোট্ট যে দৈর্ঘ্যটা ছিল ওটা যদি 1 সেমি হয়, যদি থিটার মানটা 90° হয় তাহলে সাইন থিটা 1 হয়ে যাবে। যদি আরটাও 1 সেমি হয় তাহলে আর স্কোয়ার 1 হয়ে যাবে। এবং যদি এইচ যেটা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি ছিল সেটাও যদি 1 হয়, 1 ওই সিজিএস ইউনিট ওই হতো, তাহলে তখন আই সমান কী আসবে? মান সব দেখো উপরে, দেখো 1 সমান আই ইন্টু 1 ইন্টু 1 বাই 1² মানে আই সমান 1। এবার ডেফিনেশনটা লিখবো আসলে কি করলাম। ধরো কারেন্টের তারটা এইভাবে ছিল, তুমি ছোট্ট একটা অংশ লিখছো, এটা কত 1 সেমি, হ্যাঁ এই দূরত্বটা এখান থেকে 1 সেমি, আর এর মানও 1, এই থিটাটা আছে 90°। এখন কারেন্ট যাচ্ছে এখান থেকে আই, তাহলে এখান থেকে সংজ্ঞাটা লিখে নাও। লিখো 1 সেমি বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট, বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট, দেখো আমি এখন যে তারটা রাখছি এটা একটা সে বৃত্তের মতো হয়ে গেছে কি দেখছো? তাহলে এখন এইটা বক্রতা ব্যাসার্ধ হয়ে গেছে যেন, এটা বলা যায়। বক্রতা ব্যাসার্ধ ও 1 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট, এটা বৃত্তচাপ হয়ে গেছে এখানে, বিশিষ্ট বৃত্তচাপের পরিবাহীর মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হলে, যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হলে ম্যাগনেটিক ফিল্ড কত হবে? 1 হবে, 1 ওই কেন্দ্রে মানে এই বিন্দুতে, এখন বৃত্ত সাপেক্ষে বলতে সব ঠিক আছে, হলে কেন্দ্রে 1 ওই ওস্টেড, ঠিক আছে। চৌম্বক ক্ষেত্র প্রাবল্য তৈরি হয়, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য তৈরি হয়, তার বলবে সেই পরিমাণ কারেন্টকেই বলে 1 ইএস, সেই পরিমাণ তড়িৎ প্রবাহকে 1 বলে। আমরা কারেন্টের এসআই ইউনিট জানতাম অ্যাম্পিয়ারে হয়,
তাহলে সেই অ্যাম্পিয়ারের সঙ্গে এই সম্পর্ক কি লিখে রাখো। তাহলে এখানে ইএমইউ সমান আসবে 10 অ্যাম্পিয়ার। হ্যাঁ, এগুলো শর্ট ফর্ম আর কি। এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট অফ কারেন্ট। ঠিক আছে, ইউ ফর ইউনিট, ইএম ফর ইলেকট্রোম্যাগনেটিক অফ কারেন্ট। পরের দিন যেগুলো ডিসকাস করব, আজকে যে বায়োসাভার্ট ল, ল্যাপ্লাস ল পড়লাম, ওর অ্যাপ্লিকেশান, প্রয়োগ, সেখানে রয়েছে কিছু বড় বড় ক্যালকুলেশন, সেগুলো সব শিখবো আমরা।